আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2020-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে চলো আলোচনা করি। কি দিছে দেখো তো উদ্দীপকে? এ আর বি দুইটা জিনিস দেওয়া আছে। এ হচ্ছে নিউরনের একটা চিত্র। নিউরনের এই উপরের অংশটাকে বলে হচ্ছে তোমার কোষ দেহ, আর নিচের দিকে এই লম্বা অংশটা এটা হচ্ছে তোমাদের অ্যাক্সন, যার নিচে আরো কিছু শিকড়ের মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল। তাহলে এই পুরাটা নিয়ে হচ্ছে আমাদের একটা নিউরন, যেটাকে আমরা বলি হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। এরপরে বি যে অংশটা, এটা কি চিহ্নিতকরণ করা আছে? এক ধরনের রস যা রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কোষের প্রাণ বা রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তার মানে একটা রস যেটা রক্তের মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে এটা কি? এটা হরমোন। হরমোন আমরা জানি হচ্ছে যেখান থেকে উৎপন্ন হয়, ওখানে কোনো নালী থাকে না। এখন আমি উৎপন্ন হইলাম এখান থেকে, আমি চলাচলের জন্য নালী নাই, আমি এখন যাবো কিভাবে? রক্তের সাথে মিশে যাব। রক্ত বা লসিকার সাথে মিশে গিয়ে রক্ত তো পুরা দেহে ফ্লো করে, এরকমই পুরা দেহে ওই হরমোনটাও প্রবাহিত হয়ে যাবে। যেহেতু একটা লিকুইড পদার্থ, রক্তের সাথে মিশতেও সমস্যা হয় না। আর কি করবে? ওই প্রতিটা কোষে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে কোষের গুরুত্বপূর্ণ কার্যাবলী, রাসায়নিক কার্যাবলী এগুলাকে নিয়ন্ত্রণ করবে বা প্রভাবিত করবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউরন। নিউরন বুঝাইলো, আর বি হচ্ছে আমাদের হরমোন বুঝাইলো। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে চলো কি বলছে, ফটোট্রপিক চলন কাকে বলে? ফটোট্রপিক চলন বলতে আমরা আলোর দিকে বা আলোর উল্টা দিকে এরকম চলনগুলোকে বুঝতেছি, মানে সূর্যের আলো এখানে এফেক্ট ফেলবে। ফটোট্রপিক চলন হচ্ছে আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা আলোর দিকে এবং মূলগুলা আলোর বিপরীত দিকে যে চলনটা ঘটে, ওইটাই হচ্ছে আমাদের ফটোট্রপিক। কি বলছে দেখো, আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা আলোর দিকে। তাহলে আমরা যে উদ্ভিদের যে শাখা প্রশাখাগুলো দেখি, ওগুলা খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর দিকে যায়, তাই না? এই যে দেখো, আমি যদি একটা উদ্ভিদ অঙ্কন করি, এই যে উদ্ভিদটা, ওর শাখা প্রশাখাগুলা উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাই না? উপরের দিকে এভাবে সোজা হয়ে বড় হবে। এখন তোমার মনে হইতে পারে, কেন সব গাছই তো এভাবেই বড় হয়, সব গাছ তো এরকম সোজা হয়ে উপরের দিকেই চলে যায়। এই জায়গাটা না বুঝতে পারলে তোমরা এরকম চিত্র কখনো দেখছো? ধরো এটা একটা জলাশয়, এই যে একটা জলাশয়, তার পাশে কোনো গাছ এরকম ভাবে বড় হয়, এটা দেখছো কখনো? কি জন্য এরকম বাঁকা হয়ে বড় হইলো গাছটা? এটার কারণ হচ্ছে এই গাছটা খাদ্য তৈরির জন্য সূর্যের আলোর দিকে যাইতে যাবে। সূর্যের আলোর দিকে যাওয়ার জন্য ওর বড় হওয়ার কথা ছিল এরকম সোজাভাবে লম্বা হয়, কিন্তু সে সূর্যের আলোর দিকে এভাবে বেঁকে গেল। এটাই হচ্ছে আমাদের শাখা প্রশাখা এবং কাণ্ড আলোর দিকে বেঁকে যাওয়ার যে চলনটা। তাহলে কাণ্ড আর শাখা প্রশাখা কোন দিকে যাবে? আলোর দিকে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন। পজিটিভ হচ্ছে আলোর দিকে। আর শিকড়, উদ্ভিদের শিকড় মাটির নিচে, উদ্ভিদ যত বড় হবে উপরের দিকে, শিকড় মাটির নিচে তত বেশি বিস্তৃত হবে। তাহলে দেখো, এই যে শিকড়টা মাটির নিচে বিস্তৃত হচ্ছে, ও কোন দিকে বড় হচ্ছে? যেদিকে সূর্যের আলো নাই। সূর্যের আলো এই মাটির নিচে একটুও নাই, কিন্তু ও বিস্তৃতি লাভ করতেছে বা ছড়ায় যাচ্ছে শুধু মাটির গভীর দিকে, মানে গভীর থেকে গভীরতর দিকে। তাহলে ওই জায়গাটায় সূর্যের আলোর বিপরীত দিকে চলন ঘটতেছে। আলোর বিপরীত দিকে যখন ঘটবে, তখন ওইটাকে আমরা বলবো নেগেটিভ বা ঋণাত্মক ফটোট্রপিক চলন। তাহলে আমাদেরকে তো এখানে পজিটিভ নেগেটিভ জিজ্ঞেস করেন, এই জন্য আমরা দুইটা কথাই হচ্ছে একটা সংজ্ঞা ভিতর দিব, যে আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ড আর শাখা প্রশাখা আলোর দিকে যায়, আবার মূল বা শিকড় আলোর বিপরীত দিকে যায়। এই যে চলনটা উদ্ভিদের আলোর দিকে বা অন্ধকারের দিকে, এই যে চলনটা, এটাই হচ্ছে আমাদের ফটোট্রপিক চলন। এরপরে দেখো, জৈবিক ঘড়ির ভিত্তিতে ঝিঙ্গা কোন ধরনের উদ্ভিদ? জৈবিক ঘড়ি কি জিনিস? বায়োলজিক্যাল ক্লক। এটা হচ্ছে আমাদের আলো অন্ধকারের ছন্দটাকে বোঝায়। সূর্যের আলো কতক্ষণ ধরে পড়তেছে, সূর্যের আলো যদি বেশি সময় ধরে পড়ে, সেক্ষেত্রে তাপ বা উষ্ণতা বেশি অনুভূত হবে। সূর্যের আলো যদি কম সময় ধরে থাকে, সেক্ষেত্রে উষ্ণতা কম অনুভূত হবে। তাহলে এই যে আলো অন্ধকারের যে ছন্দটা, এটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। ধরো সূর্যের আলো আজকে অনেকক্ষণ ধরে পড়লো, সেক্ষেত্রে কিছু উদ্ভিদ অনেক বেশি ব্লুম করে। আবার সূর্যের আলো যদি কম সময় ধরে পড়ে, সেক্ষেত্রে কিছু উদ্ভিদ বেশি ব্লুম করে। এরকম এক এক ক্ষেত্রে এক একটা আমরা দেখতে পাই। তাহলে এখানে দেখো কি বলছে, ছোট দিনের উদ্ভিদ। ছোট দিন আমরা কখন দেখি? শীতকালে। শীতকালে দিন ছোট থাকে আর রাত থাকে বড়। তাহলে ছোট দিন মানে হচ্ছে সূর্য অল্প সময় ধরে তাপ দিবে, 8 থেকে 12 ঘন্টা সময়ের ভিতরে হচ্ছে সূর্য তাপ দিচ্ছে। এমন সময় চন্দ্রমল্লিকা আর ডালিয়া যে উদ্ভিদ, ওরা হচ্ছে অনেক বেশি ব্লুম করে বা এই ফুলগুলো হচ্ছে বেশি ফোটে। তারপরে দেখো বড়দিনের উদ্ভিদ। বড়দিন বলতে কি তোমরা আবার ক্রিসমাস ডেটাকে বুঝো? না, কিন্তু ওটা শীতকাল, 25শে ডিসেম্বর, ওটা তো শীতকাল, তার মানে ওটা ছোট দিন। বড়দিন বলতে আমরা হচ্ছে গ্রীষ্মকাল বা সূর্য যখন অনেকক্ষণ ধরে তাপ দিচ্ছে ওই সময়টা বুঝতেছি। তাহলে 12 থেকে 16 ঘন্টা
যদি সূর্য তাপ দেয় সেক্ষেত্রে আমাদের কি হবে, পৃথিবীতে অনেক বেশি উষ্ণতা থাকবে, আর এই উষ্ণ পরিবেশে লেটুস আর ঝিঙ্গা উদ্ভিদ অনেক বেশি তাড়াতাড়ি বড় হইতে পারে। তাহলে এই যে দেখো ঝিঙ্গা আমাদের উদ্দীপকে কোনটার কথা বলছে, ঝিঙ্গার কথা বলছে না? তাহলে ঝিঙ্গা উদ্ভিদ হচ্ছে আমাদের বড় দিনের উদ্ভিদ, তার মানে গ্রীষ্মকালের উদ্ভিদ। যখন সূর্য অনেক সময় ধরে তাপ দিচ্ছে বা উষ্ণ পরিবেশ, তখন হচ্ছে ঝিঙ্গাটা মানে ঝিঙ্গা উদ্ভিদটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও আছে আমাদের আলোক নিরপেক্ষ, যেখানে সূর্যের আলো কোনো এফেক্ট ফেলে না, শসা, সূর্যমুখী, এই ফুলগুলো সূর্য তুমি অনেকক্ষণ ধরে তাপ দাও বা অল্প সময় ধরে তাপ দাও, আমার কিছু যায় আসে না, ও হচ্ছে যে কোনো সময় হচ্ছে মানে বড় হইতে পারে ওই উদ্ভিদগুলা। তাহলে সূর্যমুখী উদ্ভিদ আমরা মনে করি যেন সূর্য যখন থাকে তখনই হচ্ছে সূর্যমুখীটা ফুটে, এরকম কথা না, মানে সূর্যের দিকে ও তাকায় থাকে বা মুখ করে থাকে, এই কথাটা বলা হয়েছে। সূর্য যখন ডুবে যায়, অস্ত যায়, সেক্ষেত্রে ও হচ্ছে এরকম নেতায় যায়, কিন্তু সূর্যের আলো কতক্ষণ পড়তেছে এটার উপর কিন্তু সূর্যমুখী ফুলের কোনো মানে এফেক্ট পড়ে না। তাহলে এই যে আলোর উপর নির্ভর করতেছে, আলো অন্ধকারের যে ছন্দটা, এটাকে আমরা কি বলবো, বায়োলজিক্যাল ক্লক বলবো। তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে বায়োলজিক্যাল ক্লকের ভিত্তিতে ঝিঙ্গা কোন উদ্ভিদ ছিল? ঝিঙ্গা ছিল আমাদের বড় দিনের উদ্ভিদ। যখন সূর্য অনেক বেশি সময় ধরে তাপ দিচ্ছিল, তখন হচ্ছে এই ঝিঙ্গা ফুলটা ফুটতেছিল। তাহলে এই কথাবার্তাই এখানে বলা আছে। দেখো, ঝিঙ্গা হচ্ছে বড় দিনের উদ্ভিদ, যেখানে 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয় ঝিঙ্গাটা পরিস্ফুটনের জন্য বা পুষ্পায়নের জন্য, মানে ফুল ধারণের ক্ষেত্রে আমরা বেশি তাপ দেওয়ার প্রয়োজন অনুভব করি। তাহলে বুঝতে পারলাম যে ঝিঙ্গা হচ্ছে জৈবিক ঘড়ির ভিত্তিতে ও হচ্ছে একটা বড় দিনের উদ্ভিদ। এরপরে দেখো গ নাম্বারটা কি বলছে, যে একাধিক এ কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। এ কি ছিল আমাদের? এ ছিল হচ্ছে নিউরন। দেখো, এ হচ্ছে আমাদের নিউরন। এখন একটা নিউরন তো এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেহে তো নিউরন একটা থাকে না, অনেকগুলা নিউরন থাকে, অসংখ্য নিউরন এরকম জালের মতো ছড়ানো ছিটানো থাকে, মানে ছড়ানো অবস্থায় থাকে আমাদের পুরো বডিতে। তাহলে এ কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে, মানে একের অধিক এই নিউরনগুলা একসাথে কিভাবে সংযুক্ত থাকে? তাহলে চলো আমরা একটু চিত্র অঙ্কন করি কিভাবে একাধিক এ সংযুক্ত থাকতেছে। চলো দেখি। এই জায়গাটায় নিউরন আঁকা কিন্তু সবচেয়ে সহজ। দেখো, এরকম একটা স্টার আঁকবা, তার ভিতরে কি থাকতেছে? একটা নিউক্লিয়াস, পাশে ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ থাকতেছে। এই যে প্রলম্বিত অংশগুলা ছোটগুলা, এগুলাকে আমরা বলবো ডেনড্রাইট। একটা থাকবে অনেক বেশি বড়, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে তোমার এরকম মায়োলিন জমা হয়, মায়োলিনগুলো জমা হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। অ্যাক্সন যেখানে শেষ হয়, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। এরপরে এই জায়গাটায় তোমার আরেকটা নিউরন শুরু হইলো, এই যে নিউরন, ওর আবার ডেনড্রাইট আছে, এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ আছে। তারপরে ওর এইখানটায় আবার অ্যাক্সন আছে, মায়োলিন জমা হইলো। তারপরে শেষে দিয়ে কি থাকবে? আমাদের শিকড়ের মতো অংশ, যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। এরপরে এইদিকে আরেকটা নিউরন থাকতে পারে, এরকম অসংখ্য নিউরন তো জালের মতো ছড়ানো থাকবে, তাই না? তাহলে এটারও ডেনড্রাইট থাকতেছে। তারপরে এখানে হচ্ছে তোমার অ্যাক্সন বা প্রলম্বিত অংশ থাকতেছে, তারপরে অ্যাক্সন প্রান্ত থাকতেছে। এরকম অনেকগুলো নিউরন একসাথে যখন অবস্থান করতেছে, দেখো তো এই জায়গাটার দিকে তাকাও, আমি একটু জুম করে দেখাই, এই জায়গাটার দিকে তাকাও। 1 নাম্বার আমি যে নিউরনটা আঁকলাম, 1 নম্বরে আমি এই নিউরনটা আঁকলাম, এটা 2, এটা 3। হ্যাঁ, এই জায়গাটায় দেখো তো 2 নাম্বার নিউরনের যে ডেনড্রাইটগুলা, এই যে ছোট ছোট প্রলম্বিত অংশগুলা, আর প্রথম নিউরনের যে অ্যাক্সন টার্মিনালটা, ওরা খুবই কাছাকাছি এসে অবস্থান করতেছে না? দেখো তো, খুবই কাছাকাছি অবস্থান করতেছে। ওরা কিন্তু একজন আরেকজনের উপর এভাবে মানে সংযুক্ত হয়ে বা লেপ্টে থাকে না, কিছুটা দূরত্ব বজায় অবস্থান করে। তাহলে এই জায়গাটা, এই যে সংযোগকারী জায়গাটা, আবার এইখানে দেখো 3 নাম্বার নিউরনের যে ডেনড্রাইট আর 1 নাম্বার নিউরনের যে অ্যাক্সন প্রান্তটা, ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে। এই সংযোগকারী অংশটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এই যে সিন্যাপসের মাধ্যমে কি হইলো, তোমার এই যে প্রথম নিউরন থেকে স্নায়ু তাড়নাগুলা দ্বিতীয় তৃতীয় এভাবে করে পুরো দেহে এভাবে ছড়ায় যাচ্ছে। তাহলে একটা নিউরনের সাথে 2টা 3টা নিউরন এভাবে একসাথে সংযুক্ত থাকতেছে কিভাবে? এই সিন্যাপসের মাধ্যমে। সিন্যাপসের মাধ্যমে ওরা হচ্ছে এই জায়গাটায় সংযোগ স্থাপন করতেছে। সংযোগ স্থাপন করার মাধ্যমে মানে উদ্দীপনাটা তড়িৎ গতিতে এভাবে সঞ্চালিত হয়ে চলে যাচ্ছে। এখন প্রথমে এই যে অংশটা, তারকাকার যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে কোষদেহ। কোষদেহে কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ থাকে, এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ, এগুলোকে আমরা বলবো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটের পরে একটা প্রলম্বিত অংশ খুবই লম্বা, যেটাকে আমরা বলবো অ্যাক্সন। অ্যাক্সনের শেষে কিছু শাখা প্রশাখা থাকে, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সন প্রান্ত। এরপরে তোমার আরেকটা নিউরনের কোষদেহ, যেখানে আছে হচ্ছে আমাদের এই যে ডেনড্রাইটগুলা। এই যে অ্যাক্সন প্রান্ত আর ডেনড্রাইট খুবই কাছাকাছি অবস্থান করতেছে। এই কাছাকাছি অবস্থান করার মাধ্যমে ওদের ভিতর দিয়ে উদ্দীপনাটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার এই 3 নাম্বার চ্যানেল এরকম করে পুরো বডিতে মানে একটার পর একটা এভাবে করেই হচ্ছে ছড়াচ্ছে এই সিন্যাপসের মাধ্যমেই। তাহলে ধরো এই জায়গার নিউরনটাতে
কোনো উদ্দীপনা গৃহীত হইলো বা সংবেদ গৃহীত হইলো, ধরো তুমি সেলাই কাজ করতেছো, তোমার হচ্ছে হাতে সুইয়ের খোঁচা লাগলো, সেক্ষেত্রে সুইটা যে বিঁধলো তুমি হাত তাড়াতাড়ি সরায় ফেলাবা। এখন সুই বিধার যে অনুভূতিটা, এটা তোমার প্রথম নিউরনটা ধরো একসেপ্ট করলো, ওর ভেতর দিয়ে এরকম করে এই নিউরনে যাবে, এখান থেকে তার পরেরটাতে, আবার এই পাশ দিয়ে তোমার 3 নম্বর নিউরনে যাবে, এটা থেকে তার পরেরটাতে, এভাবে করে যাইতে থাকবে। এখন এই যে কাজটা, এটা খুবই দ্রুত সম্পন্ন হবে। দ্রুত সম্পন্ন হইলে এই জন্য আমরা এই প্রতিবর্তী ক্রিয়াকে কি বলি, আকস্মিকভাবে সম্পন্ন হয় বা স্বয়ংক্রিয়ভাবে। তুমি চাইলেই কিন্তু এই কাজটা না করে থাকতে পারবা না। যেমন সুই তোমার হাতে বিঁধে গেল, তুমি হচ্ছে এই সুইটা বিঁধে থেকে এভাবে ধরে রেখে থাকতে পারবে না, তোমার হাত অটোমেটিক ওই জায়গা থেকে সরে যাবে। তাহলে এই যে কাজটা, এই কাজটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। আমাদেরকে উদ্দীপকে জিজ্ঞেস করছে যে একটা এ, যেটা হচ্ছে আমাদের নিউরন, একাধিক এ কিভাবে থাকে, এই যে এরকম ভাবে থাকে, খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এরকম জালের মতো ছড়ানো ছিটানো একটার পর একটা এরকম ভাবে অনেকগুলো নিউরন অবস্থান করতেছে। এভাবে আমাদের পুরো বডিতে জালের মতো উদ্দীপনাগুলো পরিবহনে কাজ করতেছে এই নিউরনগুলো। তাহলে একাধিক নিউরন কিভাবে থাকে, এরকম একটা চিত্র আমরা এঁকে দেখায় দিব। এই চিত্রটায় এখন যদি আমি চিহ্নিত করতে যাই, হিজিবিজি অনেক কিছু চিহ্নিতকরণ করা যায়। সেক্ষেত্রে তোমরা যদি চাও একটা নিউরনের কিছু জায়গা চিহ্নিত করতে পারো, যেমন এটা হচ্ছে ডেনড্রাইট, এটা কোষ দেহ, এটা নিউক্লিয়াস, তারপরে এটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত, তারপরে এই জায়গাটা সিন্যাপস, এটা তো মাস্ট চিহ্নিত করাই লাগবে, সিন্যাপস কিন্তু মিস করা যাবে না। তাহলে এই জায়গাগুলো হচ্ছে আমাদের সিন্যাপস। তারপরে একটা নিউরনকে চিহ্নিত করলেই হবে, তোমার এই যে তিনটাকেই যে চিহ্নিত করা লাগবে এরকম না। তাহলে এরকম করে একটা স্ট্রাকচার আমরা আঁকবো, তাহলে হচ্ছে আমাদের এই গ নাম্বারটা এই জায়গায় শেষ। তাহলে একাধিক এ কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকতেছে, সচিত্র, এই যে ওরা চিত্র বলে দিছে, তাহলে ওই চিত্রটা আমি যেটা আঁকছি উদ্দীপকে, সেই চিত্রটাই হচ্ছে আমরা আঁকবো। এ ও বি এর যথাযথ ভূমিকাই একটি দেহকে স্বাভাবিক রাখে। এ হচ্ছে নিউরন, বি হচ্ছে হরমোন। এই যে হরমোন আর নিউরন, ওদের একসাথে কাজ করা, একসাথে কাজ না, মানে ওদের দুইজনের কাজই গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? একটা দেহকে স্বাভাবিক রাখার জন্য। এই যে নিউরনটা, ও কি করতেছে, তোমার উদ্দীপনা পরিবহনে কাজ করতেছে। তোমার বডিতে যে কোনো ধরনের বাইরের পরিবেশ থেকে কোনো স্পর্শ, কোনো ব্যথা অথবা কোনো তাপ, এগুলো গৃহীত হচ্ছে তোমার নিউরনের, মানে নিউরনের মাধ্যমে হচ্ছে গৃহীত হচ্ছে। গৃহীত হওয়ার পরে তোমার ওইখান থেকে ওই অনুভূতিগুলা সুষুম্নাকাণ্ড পর্যন্ত আসবে। আসার পরে আরেকটা নির্দেশনা বা একটা আদেশ বা একটা সিদ্ধান্ত তোমার ব্রেন থেকে বা ওই কেন্দ্রীয় স্নায়ু থেকে, যেইখানটায় তোমার হচ্ছে মানে গৃহীত হইল অনুভূতিটা, ওইখান পর্যন্ত যাবে। যাওয়ার পরে কি হবে, তোমাকে এরকম একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ তুমি হাতটা সরায় ফেলাও। সেক্ষেত্রে এই যে সংবেদটা আসা, আবার একটা সিদ্ধান্ত ওখান পর্যন্ত যাওয়া, গিয়ে তোমার যে অঙ্গগুলা ওই অনুযায়ী কাজ করা। দেখো হাত একটা অঙ্গ, এই অঙ্গটা আমি সরায় ফেলাবো, সরায় ফেলানোর জন্য আমাকে একটা দিক নির্দেশনা দেওয়া হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে। তাহলে এই দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ কখন করতে পারবো, যখন হচ্ছে আমার পেশিগুলো একসাথে কাজ করবে। মানে পেশি যদি সংকুচিত প্রসারিত না হয়, সেক্ষেত্রে তো আমি অর্গানটাকে মুভমেন্ট করতে পারবো না। যার জন্য এই নিউরনটা আমাদের এই কাজগুলা করতেছে। গ নাম্বারে যেই কথাবার্তাগুলো বলছি যে উদ্দীপনা কিভাবে নিয়ে যায়, ওই কথাবার্তাগুলাই এখানে ও হচ্ছে করতেছে। এরপরে হরমোন কি কাজ করতেছে, হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে। হরমোন খুব অল্প পরিমাণে নিঃসৃত হয়, কিন্তু অনেক বেশি বেশি পরিবর্তন আমরা হরমোনের কারণে কিন্তু দেখতে পাই। দেখো বয়ঃসন্ধিকালের যে চেঞ্জেসগুলা, এইটা কিন্তু শারীরিক মানসিক চেঞ্জেস, এটা আমরা খুব সহজেই আমাদের চোখে পড়তেছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে কি জন্য, হরমোনের কারণে। বিভিন্ন ধরনের হরমোন আছে, আমাদের প্রজননের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কতগুলো হরমোন আছে। তোমার এমনি নর্মাল বৃদ্ধির জন্য, একটা ছোট শিশু থেকে মানে প্রাপ্তবয়স্কতে পরিণত হওয়ার জন্য বিভিন্ন ধরনের হরমোন আমাদের কাজ করতেছে। আবার কিছু হরমোন আমাদের মেন্টাল যে কাজকর্মগুলো ওগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমাদের এই যে দেহের শারীরিক কিছু চালনা, যেটা হচ্ছে নিউরন করতেছে, তারপর হচ্ছে তোমার শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এই কাজগুলো সবই আমাদের নিউরন আর হরমোন একসাথে মিলেমিশে করতেছে। না হলে কিন্তু আমাদের বডিটা কখনোই হচ্ছে একসাথে সমন্বিতভাবে কাজকর্মগুলো করতে পারতো না। তাহলে নিউরনের কথাবার্তা যখন আমরা বলবো, তখন ওই যে গ নাম্বারে যে কথাবার্তাগুলো আমি বলছি যে কিভাবে তোমার উদ্দীপনাটা পরিবাহিত হয়, ওই কথাবার্তাগুলো এখানে লিখবো। এরপরে এখানটায় দেখো তো নিউরনের ফলে কি হয়, মানে নিউরনের কার্যক্রমগুলোর সাথে আমাদের শরীরে ভারসাম্য রক্ষিত হয়, চলনে সমন্বয় সাধন করে, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি
ইত্যাদি নিয়ন্ত্রণ করে, আবার ঐচ্ছিক পেশির কাজও কিন্তু নিয়ন্ত্রণ করে। এই কাজগুলা কে করতেছে? এই সবগুলো কথাবার্তা হচ্ছে আমাদের নিউরন করতেছে, নিউরন বা স্নায়ুতন্ত্রের একক, মানে স্নায়ুতন্ত্র করতেছে আর কি। এই চিত্র যেটা দেওয়া আছে ও করতেছে। এখন এই যে স্নায়ু তাড়না প্রবাহিত হয়, কোথায় গৃহীত হয়, এই কথাবার্তা সবগুলো হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নে বলছি। এখানে আমি আর রিডিং করতে চাচ্ছি না, আমরা চলো হরমোনটা একটু পড়ি। মানুষের অথবা বিভিন্ন প্রাণীর, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু হরমোন আছে। তোমরা কি জানো উদ্ভিদও তো একটা জীব, ওরও তো গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো সম্পন্ন করা লাগে। তাহলে উদ্ভিদেরও কতগুলো হরমোন আছে। উদ্ভিদকে আমরা ফাইট বলি বায়োলজিক্যাল টার্মে, যার জন্য ফাইটো হরমোন মানে উদ্ভিদের হরমোন। এখন দেখো হরমোন কি করতেছে, নালীবিহীন গ্রন্থি নিঃসৃত, ওর কোনো নালী নাই নিঃসরণের জন্য, যার জন্য ও রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, এই যে রক্ত স্রোতের মাধ্যমে প্রবাহিত হয়। এখন ওই প্রবাহিত হয়ে কোষে পৌঁছে কিছু প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে, কিছু জৈবিক কার্যাবলী, কিছু শারীরবৃত্তীয় কার্যাবলী, এগুলা নিয়ন্ত্রণ করে কে? এই হরমোনটা নিয়ন্ত্রণ করতেছে। ধরো আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার থাইরক্সিন হরমোন, যেটা আমাদের বিপাকে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় ক্যালসিটোনিন হরমোন, যেটা আমাদের ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। আবার দেখো পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের পিছনে থাকে, সবচেয়ে ছোট, মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি। এই যে মস্তিষ্কের পিছনে থাকে এই গ্রন্থিটা, ও হচ্ছে তোমার ওকে মানে ও সবচেয়ে ছোট কিন্তু ও কাজ করে সবচেয়ে বেশি, ও অন্যান্য গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে যে আরে তোমরা হরমোন নিঃসরণ করো, এই হিউম্যান বডিতে এই চেঞ্জেসগুলো ঘটানো দরকার। ও হচ্ছে অন্য গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে। তারপরে ধরো আমাদের যে থাইমক্সিন আর একটা হরমোন আছে, থাইমাস থেকে নিঃসৃত হয়। এটা আমাদের ছোটবেলা, ছোট বাবুদের আমরা জানি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, ওদেরকে ধুলাবালি বা রোগ জীবাণু খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে ছোটবেলা এই থাইমাস থেকে থাইমক্সিন একটা হরমোন নিঃসৃত হয়, যেটা হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। বড় হইতে হইতে ওই হরমোনটা আবার রিলিজ হয় না। তাহলে দেখো এক এক স্টেজে আমাদের এক এক হরমোনের প্রয়োজন হয়। আবার প্রজননের সময় আমাদের কিছু হরমোনের প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে তোমার ফিমেল বডিতে আমরা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো দেখতে পাই, আবার মেল বডিতে আমরা হচ্ছে টেস্টোস্টেরন এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে হরমোনগুলো এক এক স্টেজে এক এক কাজ করতেছে। আবার তোমার কৈশোর থেকে যৌবনে পদার্পণের ক্ষেত্রে আমরা যে ফিজিক্যাল যে চেঞ্জেসগুলা, এগুলোও কিন্তু হরমোনের কারণেই হচ্ছে। তাহলে হরমোন আমাদের কত ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, যেটা অবশ্যই একটা স্বাভাবিক জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুস্থ দেখে চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয়। গ্রন্থি এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। গ্রন্থি কিন্তু আবার দুই ধরনের আছে, গ্রন্থি দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা আর একটা হচ্ছে বহিঃক্ষরা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে এনজাইম। এই জায়গাটা মনে রাখতে পারো। তবে প্রয়োজন অপেক্ষা কম বা বেশি যদি হরমোন নিঃসৃত হয়, সেক্ষেত্রে শরীরে নানা ধরনের অবাঞ্ছিত প্রতিক্রিয়া সৃষ্টি হইতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, বামনত্ব, গলগণ্ড, ডায়াবেটিক্স। এই সমস্যাগুলো তখন হয় যখন এই হরমোনগুলা কম বেশি উৎপন্ন হইতে থাকে। তাহলে হরমোন আমাদের দেহে কি জন্য গুরুত্বপূর্ণ এটা তো আমরা বুঝতেছি, শারীরিক মানসিক পরিবর্তনের জন্য। আর যদি কম বেশি হয় সেক্ষেত্রেও হচ্ছে বিপদ, যার জন্য আমরা কি বলতে পারি, উদ্দীপকের এ আর বি, নিউরন আর হচ্ছে আমাদের হরমোন, দুইটাই হচ্ছে একটা সুস্থ জীবনযাপনের জন্য বা একটা ব্যক্তি স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য দুইটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই কথাটাই বলছে, একটি দেহকে স্বাভাবিক রাখতে নিউরন ও হরমোন যথাযথ ভূমিকা পালন করে। দুইটা প্যারা লিখবা, প্রথম প্যারায় নিউরনের বর্ণনা দিবা, পরের প্যারায় হরমোনের বর্ণনা দিবা। এরকম এই যে বর্ণনামূলক প্রশ্নগুলা, এগুলো একাধারে একদম ধুমায় প্যারাগ্রাফের মতো লিখে যাবা না। এটা হচ্ছে আমরা কিছু কিছু প্যারা করে করে লিখবো, যে প্যারাটার দিকে মানে 4 নম্বরের জন্য যে প্রশ্নটা, ঘয়ের জন্য তো আমাদের 4 নম্বর বরাদ্দ, 4 নম্বরের জন্য 4টা প্যারা করার চেষ্টা করবা। প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক, এরপরে 2টা প্যারা দিবা অনুধাবন, আর শেষে দিবা হচ্ছে তোমার ফিনিশিং দিয়ে দিবা যে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, উপরে সকল আলোচনা থেকে বলা যাচ্ছে। তাহলে এই যে মাঝখানে 2টা প্যারা, এই 2টা প্যারা সেপারেট, মানে নিউরনের জন্য একটা সেপারেট প্যারা আর হরমোনের জন্য একটা সেপারেট প্যারা, এইভাবে করে খাতায় সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিবা। কথাবার্তাগুলো সহজ, এগুলো আমরা স্বাভাবিক জীবনযাপনে সবসময় শুনে থাকি। বায়োলজি পড়াগুলো অনেক সহজ, তুমি জীবনের সাথে কোরিলেট করতে পারো। তাহলে এই কথাবার্তাগুলাই যেগুলো আমি মুখে বললাম, আমি কিন্তু পিডিএফ ধরে ধরে রিডিং করিনি, কারণ তোমাদের কাছে ইজি বায়োলজি বইটা আছে, তুমি বইটা পড়তে পারতেছো, ওই কথাবার্তাগুলোই এখানে আছে। কিন্তু তুমি হচ্ছে কিওয়ার্ডটা স্ক্যান করলা কি জন্য, যাতে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। ওই কাজটাই আমি করলাম, আমি ধরে ধরে হচ্ছে পিডিএফ রিডিং পড়াবো না। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।